সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা এই অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে ইতিপূর্বে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আমি আশা রাখছি তোমরা ভিডিওগুলি দেখেছো। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নেবে। আমরা বীজগাণিতিক রাশি, বহুপদী, তারপরে হচ্ছে উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য ইত্যাদি বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি। সেই ধারাবাহিক আলোচনারই অংশ হিসেবে আজকে আমরা কথা বলবো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস অর্থাৎ আংশিক ভগ্নাংশ নিয়ে। বন্ধুরা, তোমাদের সবার নয়, অনেকেই খুব ভালো বোঝো, আবার অনেকের মধ্যে এই আংশিক ভগ্নাংশ অধ্যায় এই টপিকসটি নিয়ে একটু ভীতি আছে। তো আমি কথা দিচ্ছি আজকে ভিডিওটি একটু বড় হতে পারে, তবে তোমরা যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ সংক্রান্ত যত তোমাদের প্রশ্ন আছে, যত সংশয় আছে, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, আমরা সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানি। আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানি যে দেখো, আমরা যদি ভগ্নাংশকে প্রথমে ভাগ করি আর কি, যে এইরকম ভগ্নাংশকে ভাগ করলাম, তার কিন্তু দুটো অংশ পাওয়া যাবে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। বন্ধুরা, দশমিক ভগ্নাংশ আমরা যদি প্রথমে সাধারণ দৃষ্টিতে ভাগ করি তাহলে দুটো অংশ আমরা পাবো। এবার যদি সেই সাধারণ ভগ্নাংশের আমরা দুটো ভাগ করি তাহলে কি পাবো আমরা দেখো তো। আমরা পাবো একটা প্রকৃত ভগ্নাংশ পাবো এবং আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। অপ্রকৃত ভগ্নাংশ পাবো। দেখো, এই প্রকৃত ভগ্নাংশ যদি আমরা 5/6 এটাকে ধরি তাহলে কিন্তু প্রকৃত ভগ্নাংশ পেলাম। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট থাকে, হর বড় থাকে। আর এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দেই, অর্থাৎ 6কে উপরে দিলাম, 5কে নিচে দিলাম, তাহলে কিন্তু এইটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা প্রকৃত ভগ্নাংশ জানলে তোমরা জানো যে লব ছোট, হর বড়, আর অপ্রকৃত হচ্ছে লব বড়, হর ছোট। এটা হচ্ছে আমরা সাধারণ যে ভগ্নাংশের ক্লাসিফিকেশন জানি সেখান থেকে কিন্তু এইরকম। আচ্ছা, আর দশমিক ভগ্নাংশ তোমরা জানো যে দুই প্রকার আছে, একটা মূলদ, একটা অমূলদ। দেখো, মূলদ ভগ্নাংশ হলো যেটাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, পরিষ্কারভাবে লব এবং হর আকারে প্রকাশ করা যায়। যদি আমরা 1/2 নেই তাহলে দেখো এটাকে কিন্তু আমরা কি করলাম, এইরকম দশমিক না, আমরা এরকম যদি আসি যে এই যে 0.5 যদি আমরা নেই, এখান থেকে কিন্তু আমরা এই 5-এর উপরে 5 যাবে, নিচে পয়েন্টের জন্য 1 আর একটা ঘর আছে ডান পাশে 0। দেখো, আমরা পরিষ্কার একটা লব এবং হর আকারে আনতে পারলাম। কিন্তু কিছু দশমিক ভগ্নাংশ আছে তোমরা জানো যেগুলো অমূলদ ভগ্নাংশ বলা হয়, সেগুলোর লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। কেন যায় না বন্ধুরা? তোমরা জানো সেই ভগ্নাংশের লব যদি আমরা ধরতে যাই তাহলে লব অসীম পর্যন্ত চলতেই থাকবে, এর কোনো শেষ থাকবে না। যেমন যদি এরকম আমরা কোনো সংখ্যা ধরি 3.1428 ইত্যাদি, এরকম যদি চলতেই থাকে তাহলে আমি এটার লব কোথায় পাবো? এখানে যেমন 5 আমি ধরলাম, তাহলে এখানে আমি লব কোথায় পাবো? লব কিন্তু পাচ্ছি না। আর লব যখন পাচ্ছি না তখন কিন্তু তার হরও পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এই কথাটা এসেছে একটা কারণে, তোমাদের আজকের এই যে অধ্যায়টা, সেই অধ্যায়ে বলা আছে যে মূলদীয় ভগ্নাংশের এই আংশিক ভগ্নাংশ করা হবে। মূলদীয় ভগ্নাংশ বলতে গিয়ে আমাদের কিন্তু এই কথাগুলো অবতারণা করতে হলো যে মূলদীয় ভগ্নাংশ হচ্ছে সেই সকল ভগ্নাংশ যাকে আমরা লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো, আর অমূলদীয় যাকে আমরা এরকম অসীম পর্যন্ত, দশমিক বিন্দুর পরে অসীম পর্যন্ত চলতেই থাকে, দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু এই সংখ্যা শেষ হবে না। বন্ধুরা, এইগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো না, আমরা কথা বলবো মূলদীয় ভগ্নাংশ নিয়ে। আশা করছি তোমরা মূলদীয় ভগ্নাংশটি বুঝে গেছো। আচ্ছা, এ তো গেল হচ্ছে
আমাদের সাধারণ ভগ্নাংশ বা গাণিতিক যে ভগ্নাংশগুলো নিয়ে সেগুলো বুঝলা, কিন্তু বীজগণিতে কি করে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা জানব যে আংশিক ভগ্নাংশটা আসলে কি। বন্ধুরা, আংশিক ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশকে যদি আমরা 2 বা ততোধিক অংশে বিভক্ত করি, তাহলে ওই বিভক্ত যে করলাম সেই প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথম উক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি একটু উদাহরণ দিলে তোমরা বুঝবা। আমরা যদি এই 5/6কে ধরো 1/3 লিখলাম, থার্ড, এবং এই দুটি ভগ্নাংশে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা? দেখো কি পাবো, আমরা পাবো কিন্তু 5/6। দেখো 5/6, অর্থাৎ 5/6 এই ভগ্নাংশটাকে আমরা দুটি অংশে বিভক্ত করলাম। তাহলে আংশিক ভগ্নাংশ হলো সেই জিনিস যে কোনো একটি ভগ্নাংশকে যদি 2 বা ততোধিক অংশে বিভক্ত করা যায়, তাহলে সেই বিভক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটি ভগ্নাংশকে এই প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। বন্ধুরা, এই হলো আংশিক ভগ্নাংশ। এবং এখানে দুটি কথা থাকবে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা কিন্তু এখানে এই অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু সহজেই আমরা প্রকৃত ভগ্নাংশের রূপ দিতে পারি। কিভাবে? দেখো, আমরা যদি 6কে 5 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যাবে? 1 বার যাবে। আর আরেকটি অংশ কি হবে? উপরে 1 বাজবে, নিচে 5 হবে। দেখো, আমরা কিন্তু এই 6/5কে এইভাবে ভেঙে লিখতে পারি। ঠিক আমরা কিন্তু এই ধারণাটাই প্রয়োগ করব। আমরা কিন্তু বীজগাণিতিক রাশিগুলোর যে আংশিক ভগ্নাংশ বের করতে যাব, তার যদি অপ্রকৃত ভগ্নাংশ আমরা পাই, তারা আমরা চিনব কোনগুলো প্রকৃত এবং কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আমরা যখন পাবো তখন তাকে অনেকটা এই আকারেই কিন্তু আমরা ভাঙবো। এই দুটো অংশকে তুমি যদি যোগ করো আবার কিন্তু এই অংশটা পাওয়া যাবে। দেখো, লসাগু, এই দুটো লসাগু হচ্ছে 5, এখানে 5 5 হলো, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হলো, এই 1 হলো, সমান সমান দেখো এই 6/5ই পাওয়া গেল। আমরা কিন্তু ঠিক বীজগাণিতিক রাশিতেও এইভাবেই আমরা অপ্রকৃত থাকলে তাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা বীজগাণিতিক রাশিতে কি করে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা কথা বলছিলাম যে বীজগাণিতিক রাশিতে আমরা কোনটা প্রকৃত ভগ্নাংশ এবং কোনটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা সেটা কি করে চিনব। চলো আমরা দেখি। দেখো, এখানে একটি ভগ্নাংশ আছে, উপরে লব আছে x² + x + 1 আর নিচে আছে হচ্ছে x × x - 2 × x + 3, এরকম একটা ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ। তো বীজগাণিতিক রাশিতে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হবে এবং হর বড় হবে, যেটা সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু সঠিক। আর অপ্রকৃত ভগ্নাংশ এই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ হবে হলো যে লব এবং হর যদি সমান হয় অথবা লব যদি হর থেকে বড় হয়। বন্ধুরা, এখানে আমরা হিসাব করব ঘাত নিয়ে, অর্থাৎ এই যে উপরে একটি বহুপদী আছে, নিচে কয়েকটি বহুপদী আছে। দেখো, এইরকম উপরে একটি বহুপদী আছে, নিচে একটি বহুপদী আছে। আমরা এই বহুপদীর সর্বোচ্চ ঘাত বিবেচনায় রাখব, অর্থাৎ উপরে বহুপদীটির সর্বোচ্চ ঘাত কত, নিচে বহুপদীগুলোর সর্বোচ্চ ঘাত কত, সেই সর্বোচ্চ ঘাত হিসেব করে যদি উপরে আর নিচে সমান হয় তাহলেও অপ্রকৃত ভগ্নাংশ, এবং উপরে যদি বড় হয় তাহলেও অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত হবে শুধু একটি ক্ষেত্রে, সেটা হচ্ছে উপরে যদি লবের ঘাত যদি হর অপেক্ষা কম হয়। তাহলে ধারণাটা একেবারে ক্লিয়ার বন্ধুরা। উপরে যদি লবের ঘাত যদি হরের ঘাত থেকে কম হয়, এই একটি ক্ষেত্রেই শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশ হবে। আর লবের ঘাত হরের ঘাত দুটো সমান হলেও অপ্রকৃত, এবং যদি লবের ঘাত হরের ঘাত থেকে বেশি হয় বা বড় হয় তাহলেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, আমরা যদি এখানে হিসাব করি, এখানে উপরের বহুপদীর ঘাত কিন্তু 2 আর নিচে ঘাত আছে কত, আমরা এগুলো গুণন অবস্থায় কিন্তু আছে, গুণন করে দেখব। এখানে x আর x গুণ করলে x² হবে, তার সাথে x গুণ করলে x³ হবে। তাহলে দেখো, আমাদের উপরে থাকলো x² আর নিচে কিন্তু আসবে x³ অর্থাৎ এইটা প্রকৃত ভগ্নাংশ।
আমরা এটাকে দেখে বলতে পারবো এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা নিয়মগুলো পরে জানছি, আমরা আগের প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ চিনি কিনা আমরা সেটা চলো একটু দেখি। তারপরে দেখো এখানে কি আছে, দেখো তো এখানে লবের ঘাত আছে। এই জিনিস দুটো মূল্য তো একই, কখনো তোমাদের এরকম করে দেওয়া থাকতে পারে, আবার কখনো এরকম করে দেওয়া থাকতে পারে। এরকম দেওয়া থাকলে তোমাদের কি করতে হবে, প্রথমে যদি আমরা একটা এক্স কমন নিই, দেখো তো এখানে এক্স কমন নিলে কি দাঁড়ায় বিষয়টা, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার হবে, এইখানে একটা স্কোয়ার হবে। আচ্ছা দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স থাকে মাইনাস 6 থাকে। এখন এটা একটা মিডল ফ্যাক্টর হয়ে গেল। দেখো কী রকম মিডল ফ্যাক্টর হয়ে গেল, অর্থাৎ এক্স আর এটাকে যদি তুমি ভাঙো এইভাবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, দেখো আমরা কিন্তু ভাঙতে পারলাম। এখন একটা এক্স এখানে থাকলো, এখানে যদি আমরা এইটা কমন নেই, এক্স কমন নেই, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এখানে মাইনাস 2 কমন নেই তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে। সমান কি হয়ে গেল, দেখো তো এই একটা এক্স আমাদের আছে, আর এই এক্স প্লাস 3টা আসলো, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। দেখো বিষয়টা এরকম, এই যে এরকম আছে। তো কখনো যদি এরকমভাবে দেয়া থাকে তাহলে তো হলো, আর যদি আমাদের এরকম করে দেওয়া না থেকে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমাদের কিছু কাজ করে নিয়ে এই পর্যায়ে, অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের গুণফল আকারে আমাদের প্রকাশ করে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম গুণফল আকারে প্রকাশ করা থাকবে, তবে কখনো কখনো যদি এরকম দেওয়া থাকে তো আমাদের প্রথম কাজটা হবে আমরা এই রাশিটাকে 2 বা ততোধিক ভগ্নাংশের গুণফল আকারে অর্থাৎ উৎপাদক আকারে আমরা নিয়ে আসব। উৎপাদক দেওয়া না থাকলে উৎপাদক আকারে আমরা নিয়ে আসব। তাহলে দেখো এটার কিন্তু ঘাত 2 আর এটার ঘাত কিন্তু 3, এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। বন্ধুরা এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমরা যদি এখানে একটু হিসাব করি, দেখো তো এখানে হরের ঘাত হবে হচ্ছে এক্স স্কোয়ার, আর লবের ঘাত হবে দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে আমরা একটু আগেই বললাম যদি লবের ঘাত আর হরের ঘাত সমান হয় তাহলে অপ্রকৃত, এবং যদি লবের ঘাত বেশি হয় হর থেকে সেটাও অপ্রকৃত। দেখো এখানে যদি আমরা একটু হিসেব করি, উপরে এই বহুপদীর ঘাত কিন্তু 4, তোমরা দেখতে পাচ্ছ এই বহুপদীর ঘাত 4, তাহলে উপরে আছে 4 আর নিচে দেখো তো কি আছে, অর্থাৎ এক্স এর পাওয়ার এক্স এর ঘাত 4, আর নিচে দেখো কি আছে, এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার সাথে এক্স গুণ করলে এক্স কিউব, এই হলো এক্স কিউব। দেখো এখানে কিন্তু লবের হরের ঘাত থেকে লবের ঘাতটা বড়, এটা অপ্রকৃত। তাহলে এটাও অপ্রকৃত, এটাও অপ্রকৃত, কিন্তু 1 আর 2 কিন্তু প্রকৃত ভগ্নাংশ। বন্ধুরা আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশ কোনটা আর অপ্রকৃত কোনটা সেটা আমরা চিনলাম। চলো আমরা এবার একটু আলোচনা করতে চাই যে এই ভগ্নাংশ আংশিক ভগ্নাংশে প্রকাশ করার 5টি রুল আছে। সিম্পলি 5টি রুল আছে। এই 5টি রুল যদি তোমরা মনোযোগ দিয়ে জানো বা জানার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমাদের আংশিক ভগ্নাংশের সমস্ত সমস্যা চলে গেছে। বন্ধুরা চলো আমরা নিয়মগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। দেখো প্রথমে 2টি নিয়ম দেখব। 1 নম্বর নিয়মে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর নিয়মে বলা আছে যে হরে পুনরাবৃত্তি ছাড়া একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। অর্থাৎ এমন একটা ভগ্নাংশ হবে যার লব থাকবে, হর থাকবে, তবে হরে যে উৎপাদকগুলো থাকবে তার কোনো পুনরাবৃত্তি থাকবে না। পুনরাবৃত্তিটা তোমরা আগে একটু জেনে নাও যে পুনরাবৃত্তি কি। ধরো এরকম আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 এরকম আছে, আর নিচে ধরো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5 এরকম আছে। দেখো এইখানে কিন্তু এই নিয়মটা যদি বলি আমরা বোঝার চেষ্টা করি যে হর, এটা কিন্তু হর, এই হরে পুনরাবৃত্তি ছাড়া মানে পুনরাবৃত্তি থাকবে না। কোনটার পুনরাবৃত্তি? এই এক্স প্লাস 1 2বার আসতে পারতো। আমি যদি এখানে তোমাদের দেখাই যে ধরো এরকম যদি থাকতো যে এক্স প্লাস 3 উপরে আছে আর নিচে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 তারপরে এক্স প্লাস 5। দেখো এখন এইটাকে কি আমরা 2বার লিখবো এভাবে? না, আমরা 2বার লিখবো না। আমরা কিভাবে লিখবো? আমরা এই স্কোয়ার দিয়ে লিখবো। এইটাই হলো পুনরাবৃত্তি। তার মানে এক্স প্লাস 1 কিন্তু এখানে 2বার আছে। যদি এ স্কোয়ারের মধ্যে এ ইন্টু এ থাকে
তাহলে এইটার মধ্যেও দুইবার আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান দুইবার আছে। এইটাই হচ্ছে পুনরাবৃত্তি বলতে বোঝানো হয়েছে, যে আমাদের কথাটা হচ্ছে যে হরে উৎপাদক থাকবে এক ঘাত বিশিষ্ট। দেখো এই এক্স এর ঘাত কিন্তু এক, এইটা হচ্ছে এক্স এর ঘাত এক থাকবে, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, এবং সেই উৎপাদকের কোনো কি থাকবে না, পুনরাবৃত্তি থাকবে না, অর্থাৎ এই হোল স্কোয়ার থাকবে না। একই জিনিস দুইবার বা তিনবার কিউব হতে পারে, এখানে পুনরাবৃত্তি বলতে যদি তিনবার দিই আমরা কিউব হবে, যদি চারবার দিই তাহলে এখানে 4 হবে, এরকম হবে। তো এরকম কিছু থাকবে না। এরকম যদি না থেকে প্রথম নিয়মটা হলো যে হরে পুনরাবৃত্তি ছাড়া এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। যদি এরকম থাকে তাহলে সেই ভগ্নাংশের আমরা পরিবর্তনটা কিভাবে করব। বন্ধুরা দেখো আমি আবার একটু লিখে নিচ্ছি, যে এক্স স্কোয়ার প্লাস, ধরো এখানে 2 থাকলো, আর নিচে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এরকম থাকলো। আমরা প্রথমেই এই ভগ্নাংশটা তোমাদের দেয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। এই 1 নম্বর নিয়মের আন্ডারে আমাদের প্রথমে কি করতে হবে, এটা ধরে নিতে হবে যে ধরি এইটার সমান একটা অভেদ চিহ্ন দিতে হবে। বন্ধুরা এই তিনটা চিহ্ন যে আছে, এই তিনটা চিহ্নকে অভেদ বলা হয়। কথায় কথায় চলে আসে টার্মগুলো, যে অভেদটা আসলে কি। অভেদ হলো এমন একটি সমীকরণ যা ওই চলকের যে কোনো মানের জন্য উভয় পক্ষ সমান হয়। যেমন তোমরা এরকম দেখেছো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা এটি একটি অভেদ। এই সমীকরণ কিন্তু একটি বীজগাণিতিক অভেদ, অর্থাৎ কোনো মান যদি নির্দিষ্ট করা না থাকে, এই যে দুইটা পক্ষ আছে এক্স আর ওয়াই এর যে কোনো মানের জন্য কিন্তু যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু এই সমীকরণটি সিদ্ধ। তুমি যা খুশি মান বসাও, এখানে এক্স এর মান যদি 3 বসাও, ওপাশে যদি 3 বসাও, ও এর মান যদি 4 বসাও, ওপাশে 4 বসাও, তাহলে একই মান আসবে। তুমি যেটাই ধরবা, যদি এক্স এর মান 1 আর 2 ধরো, দেখো আমরা যদি এক্স এর মান 1 আর 2 ধরি, তাহলে 1 প্লাস 2 হোল স্কোয়ার হলো, ও পাশে দেখো তো কি হয়, এটা 1 স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু 1 ইন্টু ও এর মান 2 যদি ধরি আমরা, প্লাস 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে 2 স্কোয়ার। দেখো তো কি হয়, এইটা 2 আর 1 3, 3 3 9 হলো। দেখো ও পাশে কি হয়, 1 প্লাস 2 2 4 4 প্লাস এই 4, দেখো তো কি হয়, এ পাশে 9 হলো, ও পাশে 4 4 8 আর 1 9। বন্ধুরা এইটা হলো অভেদ। অর্থাৎ তুমি যদি এখানে 1 আর 2 না নিয়ে অন্য যে কোনো মান ধরো, তাহলে সেটাও কিন্তু এই উভয় পক্ষ সমান আসবে। এইটাকে বলা হয় অভেদ। অভেদটা হলো চলকের যে কোনো মান ব্যবহার করা যায়। আমরা অভেদ কেন নেব, আমরা এই যে এরপরে যে একটা চলক ধরে নেব, সেই চলকের এই চলকগুলোর যে কোনো মান ব্যবহার করে যেন আমরা ওই প্রতীকের মানটা বের করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা ধরে যে এইটার সময় একটা অভেদ চিহ্ন দিবা, আর এই উপরে একটা প্রতীক ধরে নিবা। ধরো a ডিভাইডেড এই একটা ভগ্নাংশ লিখবা, কি লিখলা, এক্স প্লাস 1, এইটা লিখলা, প্লাস দিয়ে আর একটা প্রতীক ধরে নিবা b, এরপরে যেটা b আছে, এবং এইটা নিচে লিখবা, এই আর একটা উৎপাদক তার নিচে লিখবা যে এক্স প্লাস 2। বন্ধুরা এইটা হলো এইভাবে আমরা বিভক্ত করব, এইভাবে আমরা বিভক্ত করব। আগে আমরা বিভক্ত করাটা তো শিখি, তারপরে আমরা বিস্তারিত অঙ্ক জানবো আর কি। আচ্ছা, তাহলে দেখলাম যে যদি হরে পুনরাবৃত্তি থাকবে না এবং একঘাত বিশিষ্ট যদি উৎপাদক থাকে, তার ক্ষেত্রে আমরা এরকম করব। আচ্ছা, আর একটা কথা 2 নম্বরে বলা হলো, হরে পুনরাবৃত্তি সহ একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। অর্থাৎ উৎপাদক থাকবে একঘাত বিশিষ্ট, কিন্তু তার পুনরাবৃত্তি থাকবে, মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার থাকতে পারে, তারপরে এক্স প্লাস 1 হোল কিউব থাকতে পারে, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক, ওইটা হলো পুনরাবৃত্তি। যদি আমরা সেই 2-1টা অঙ্ক দেখতে চাই, তাহলে কি করব আমরা, দেখো ধরো আমরা একটা ভগ্নাংশ তোমাদের দেওয়া থাকলো যে নিয়ম 2 এর অধীনে, নিয়ম 2 এর অধীনে কীরকম দেওয়া থাকলো যে 7x প্লাস 5, আর নিচে থাকলে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এই দেখো আমরা এইটাকে যদি একটু পুনরাবৃত্তি করে দেই, তাহলে কি করতে হবে, এই অঙ্কগুলো করতে প্রথমেই তোমাদেরকে ধরে নিতে হবে যে ধরি, এরকম লিখবে ধরি, এখানে একটা অভেদ চিহ্ন দিবা। অভেদ কেন দিব আমরা, এই যে
এই প্রতীকগুলোর মান বের করার জন্য আমরা এক্স এর যে কোনো মান যেন ধরে নিতে পারি। অভেদ থাকলে আমরা এই চলকের যে কোনো বাস্তব মান আমরা ধরতে পারবো। এই চলকের যে কোনো বাস্তব মান ধরে আমরা এই প্রতীকগুলোর মান বের করব, তখন আমাদের আংশিক ভগ্নাংশের কাজ করে কিন্তু হয়ে যাবে। সেই জন্য অভেদ দিয়ে নিবা, দেওয়ার পরে কি করবা, একই নিয়ম, এই উপরে এ দিলা, নিচে এই একটা ভগ্নাংশ দিবা, উৎপাদক দিবা, এইটা দিলা। আচ্ছা, তারপরে প্লাস দিয়ে একই নিয়ম বি দিবা। এখানে যদি এরকম পুনরাবৃত্তি স্কোয়ার থাকে তার মানে বুঝবা যে এর মধ্যে দুটো আছে। যেমন এ স্কোয়ার যদি আমরা বলতে বোঝাই, তাহলে এও আছে এর মধ্যে, তারপর স্কোয়ারও আছে কিন্তু। তাহলে আমরা আগে প্রথম এর নিচে যেটা আছে সেটাকে লিখে নেব, যে এক্স প্লাস টু এইটা আমরা লিখব, প্লাস আবার আমরা আরেকটি প্রতীক দেব, সি দিব, দিয়ে এখন এইটা লিখব, এক্স প্লাস টু এই হোল স্কোয়ার। অর্থাৎ এক্স প্লাস টু হোল স্কোয়ার যখন থাকবে তখন তোমরা ধরে নিবা যে এর মধ্যে এক্স প্লাস টুও আছে। যদি কিউব থাকতো, যদি এখানে এরকম না থেকে যদি এখানে কিউব থাকতো, এরকম থাকতো, তাহলে আমরা ভাবতাম যে এর মধ্যে এই প্লেন একটা আছে, এই স্কোয়ার একটা আছে এবং তারপরে কিউব একটা আছে। এখানে আমরা তখন ডি দিতাম, ডি দিয়ে এক্স প্লাস টু এই হোল কিউব দিতাম। দেখেছো তোমরা যে যদি কিউব থাকতো তাহলে আগে এক্স প্লাস টু দিতাম, তারপরে স্কোয়ার দিতাম, কারণ এর এক্স প্লাস টু এর পরে স্কোয়ার আছে, তারপরে কিউব আছে, এইভাবে আমরা দিতাম। তাহলে যদি পুনরাবৃত্তি থাকে তাহলে আমরা এই কাজটি করব, যে তিনবার যদি কিউব থাকে তাহলে প্রথমটাকে লিখবো, স্কোয়ারেরটা লিখবো, তারপরে কিউবেরটা লিখবো। আর স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এই পর্যন্তই লিখবো। দেখো, স্কোয়ার থাকলে আমরা এই পর্যন্ত লিখে দেবো, এখানে স্কোয়ার দিব, এই পর্যন্তই দিব। এইটা হলো নিয়ম 1 আর নিয়ম 2 গেল, খুব সোজা। কিন্তু নিয়ম 1 হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তার পুনরাবৃত্তি থাকবে না, তাকে আমরা এইভাবে ভাঙলাম। আর 2 নম্বর হচ্ছে একঘাত বিশিষ্ট ঠিকই আছে, কিন্তু তার পুনরাবৃত্তি যদি থাকে তাহলে আমরা কিন্তু এই কাজটি করব। তোমরা দেখতে পাচ্ছ এই কাজটি করব। বন্ধুরা, চলো আমরা আর বাকি দুটো নিয়ম দেখি। যার বাকি এবার নিয়ম 3 এবং নিয়ম 4 দেখব, রুল 3 অ্যান্ড রুল 4, এই দুটা নিয়ম আমরা দেখব। দেখো যে 3 নম্বর নিয়মে কি বলা আছে, হরে পুনরাবৃত্তি ছাড়া দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। অর্থাৎ এই যে হরটা আছে, সেই হরে চলকের ঘাত থাকবে 2, কিন্তু তার কোনো পুনরাবৃত্তি থাকবে না। তোমার পুনরাবৃত্তি এর আগে দেখে বুঝে ফেলছো যে পুনরাবৃত্তি হলো যে এই যে যেমন এখানে দ্বিঘাত আছে, যে পুনরাবৃত্তি হলো ধরো এরকম আছে, প্লাস 4 আছে, কিন্তু পুনরাবৃত্তি হলে 2টা হতো, আর একটা আসতো এক্স স্কোয়ার প্লাস 4। তখন এই 2টাকে আমরা কিভাবে লিখতাম, এই 2টাকে আমরা এখানে স্কোয়ার দিয়ে লিখতাম। 3টা যদি আসতো, 3বার যদি পুনরাবৃত্তি ঘটতো তাহলে আমরা কিউব দিতাম, যদি 4বার পুনরাবৃত্তি ঘটতো তাহলে আমরা এখানে 4 দিতাম। তো সেই প্রথম নিয়মটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে না, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট চলকের ঘাত থাকবে 2, কিন্তু এর কোনো পুনরাবৃত্তি থাকবে না। যদি না থাকতে তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা আবারও ধরে নেব যে ধরি এইটাকে অভেদ চিহ্ন দিবে তোমরা। অভেদ চিহ্ন এই জন্যই দেওয়া হয় যে আমরা চলকের যেন যে কোনো মান পরে ধরতে পারি। দেখো তাহলে এইখানে কি করব, আমরা আগে একটি এ দিব, এ দেওয়ার পরে আমরা এই প্রথম অংশটা লিখব। দেখো, এই এক্স মাইনাস 1 লিখব, তারপরে প্লাস দিব, প্লাস দিয়ে আমরা আগের নিয়মে কিন্তু এখানে বি দিয়েছিলাম, শুধু বি, কিন্তু এবার বি এর সাথে একটি এক্স আসবে, বি এর সাথে এক্স আসবে, তারপরে আমরা একটি এই স্বাধীন প্রতীক লিখব, এই সি লিখব, বি এক্স প্লাস সি। আমরা আগের নিয়মে শুধু বি দিয়েছিলাম, এখন যদি এরকম স্কোয়ার থাকে, ঘাত থাকে, অর্থাৎ 2 ঘাত যদি থাকে, সির্ফ 2 ঘাতের কথা বলা হয়েছে, এবং এই হোল টু দি পাওয়ার যদি স্কোয়ার বা কিউব না থাকে, অর্থাৎ এর যদি পুনরাবৃত্তি না ঘটে, তাহলে আমরা এই উৎপাদকটা একবার লিখলাম, লিখে তার উপরে এ লিখলাম। আবার এখানে কি লিখলাম আমরা, এই যে এক্স স্কোয়ার প্লাস 4, এই জিনিসটা আমরা লিখলাম। এখন আমরা যে এটা কেন লিখলাম, উপরে আসলে এই নিচে যে ঘাতটা আছে তার থেকে 1 ঘাত কম বিশিষ্ট একটি চলক হয়। আগেরগুলোতে ঘাতই ছিল না, সেজন্য উপরে আমরা এক্স দেখিনি,
কিন্তু এখানে ঘাত 2 আছে, এই জন্য এক ঘাত বিশিষ্ট একটি চলক আগে আমাদের নিতে হবে, তার সাথে প্রতীক থাকবে এবং তারপরে আমরা আরেকটি প্রতীক স্বাভাবিক নিয়মে আগের নিয়মে যে আরেকটি প্রতীক স্বাধীন প্রতীক নিয়েছি চলক ছাড়া সেই প্রতীকটি নিলাম। এই হলো কথা। তাহলে তোমরা প্রথম 3 নম্বর নিয়মটা দেখলে, তাহলে যে যদি হরে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ উৎপাদক থাকে তার যদি পুনরাবৃত্তি না ঘটে তাহলে আমরা এইভাবে কাজ করব। বন্ধুরা এর পরবর্তী কাজগুলো আমরা আলোচনা করছি। আগে আমরা বিভক্ত করাটা শিখছি যে আমরা ভাঙতে পারি কিনা। এখন দেখো 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে, যে হরে পুনরাবৃত্তি সহ দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, অর্থাৎ এখানেও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তবে তার পুনরাবৃত্তি থাকবে। এই যেরকম দেখো স্কয়ার আছে বা কিউব থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যা থাকুক, যদি তা থাকে তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রেও আমরা কি করব, আমরা ধরে নিব যে ধরি এটা পরবর্তী লাইনে আমরা কাজ করব, কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি। এটা রাশি দেওয়া থাকলে তোমরা নতুন করে এই ধরি কতটি লিখে তাই এই মূল রাশিটিকে লিখবে, তারপরে একটা অভেদ চিহ্ন দিবা। অভেদ চিহ্ন দিয়ে এই আগের মতোই একটা এ প্রতীক আমরা ধরে নিলাম। আমরা তার মান জানি না, এই মান আমরা পরে বের করব। এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 এটাকে আমরা দিলাম, তারপরে প্লাস এই দেখো বি এক্স প্লাস সি আগের মতো করেই, এবং এই দুটা থাকলে আগেও আমরা যা করলাম 1 নম্বর আর 2 নম্বর নিয়মে, প্রথম আগে আমরা স্কয়ার ছাড়া একটা লিখব। দেখো সেটা লিখব এক্স স্কয়ার প্লাস 2 প্লাস এখানে আমরা আর একটা লিখব এক্স স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, এইটা আমরা লিখব। লিখে উপরে কি দিব আমরা তো হর পেলাম, উপরে কি দিব আমরা, উপরে দিব সি এর পরে এখানে ডিএক্স দিতে হবে। ডিএক্স কেন এক্স, এই যেখানে ঘাত 2 আছে, এই 2 ঘাতের 1 ঘাত কম একটা চলক নিতে হবে, প্লাস ডি এর পরে আছে ই, অর্থাৎ ই একটা স্বাধীন প্রতীক নিতে হবে। বন্ধুরা এই হলো এরকম। যদি এখানে কিউব থাকতো তাহলে আমরা কি করতাম, ধরো এখানে যদি কিউব থাকতো তাহলে এই পর্যন্ত আসার পরে আমরা ডিএক্স প্লাস ই লিখছি, ই এর পরে কি আছে এফ এক্স, আমরা প্লাস এফ এক্স প্লাস এ বি সি ডি ই এফ জি, এই জি স্বাধীন প্রতীকটা লিখতাম এবং এর নিচে এসে আমরা সেই কিউবটা দিয়ে দিতাম। দেখো আমরা প্লেনটা একবার দিয়েছি, স্কয়ারটা একবার দিলাম, আর কিউব থাকলে এখানে এক্স স্কয়ার প্লাস 2 এই কিউবটা আমরা এভাবে দিতাম। যদি এখানে 4 থাকতো তাহলে কি হতো, ধরো এখানে 4 আছে, এরকম যদি থাকে, এত বড় ম্যাথ তোমাদের থাকে না, আমি বোঝানোর স্বার্থে বলছি, তাহলে কি করতাম, এখানে আরেকটা প্লাস দিয়ে আমরা এই 4 যে 4 ঘাত বিশিষ্ট, অর্থাৎ এইটা আমরা লিখতাম এখানে এক্স স্কয়ার প্লাস 2 এইটার হোল টু দি পাওয়ার 4, এটা আমরা হর বানাতাম, আর উপরে কি দিতাম, জি এর পরে আমরা দিতাম এ পি সি ডি ই এফ জি এইচ, তাহলে আমরা এইচ এক্স তারপরে আই দিতাম, এখানে এইচ এক্স প্লাস আই দিতাম। বন্ধুরা এইরকম হলো ব্যাপারগুলো, খুবই সিম্পল বিষয়, তোমরা নিশ্চয়ই ভাঙা শিখছে। এতবার তোমাদের থাকবে না, তোমাদের সর্বোচ্চ এই স্কয়ার পর্যন্ত থাকবে, সর্বোচ্চ তোমাদের এখানে এই পুনরাবৃত্তিটা স্কয়ার পর্যন্ত থাকে। আর স্কয়ার পর্যন্ত থাকলে আমাদের কোন পর্যন্ত আসতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ, স্কয়ার পর্যন্ত থাকলে আমাদের এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এই ভিতরেরটুকু একবার আমরা নিব স্কয়ার ছাড়া, আর এই পুরোটুকু একবার নিব এই স্কয়ার সহ, তারপরে আমরা এইভাবে সাজাবো। বন্ধুরা আমরা কি দেখে ফেললাম, আমরা অলরেডি 4টি নিয়ম দেখে ফেলেছি। এখন যে 5টি নিয়ম আছে, 5 নম্বর নিয়মটি আছে, তোমাদের 5টা নিয়মের কথা বলেছিলাম আমি। 5 নম্বরটা হচ্ছে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আগে প্রকৃত রূপে নিয়ে নিব, তারপরে চলো আমরা 5 নম্বর নিয়মটি দেখি। মানে নিয়ম 5 হলো যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় সেক্ষেত্রে তোমার নিচে হরের পুনরাবৃত্তি থাকুক আর না থাকুক সকল ক্ষেত্রেই এই একটা নিয়ম, তুমি যে শুধু দেখবে যে তোমরা দেখবা যে এটা অপ্রকৃত ভগ্নাংশ কিনা। আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ চলো লিখি। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমরা লিখি এরকম, দেখো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 5 এই একটা লিখলাম আমরা, আর এখানে আমরা কি লিখলাম এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। দেখো আমরা কিন্তু একটি অলরেডি অপ্রকৃত ভগ্নাংশ লিখে ফেলেছি।
যে উপরে কিন্তু লবের ঘাত 2 আর নিচে যদি আমরা এই দুটি উৎপাদকে গুণ করি তাহলে x এর x গুণ করলে কিন্তু 2 হবে। আমরা বলেছিলাম যে উপরে নিচে লবের এবং হরের ঘাত যদি সমান হয় তাহলে অপ্রকৃত হবে, এবং যদি লবের ঘাত বেশি হয় সেই ক্ষেত্রেও অপ্রকৃত হবে। তাহলে আমরা এটা সমান পেয়েছি, এটা কিন্তু অপ্রকৃত। সেই ক্ষেত্রে কি করতে হবে, লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ দিতে হবে বন্ধুরা। লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে যে ভাগফলটা পাবো আমরা সেইটাকে এখানে এই অভেদের এখানে লিখে নিব। এইরকম করবো আমরা, ধরি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা নিচে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এইটার একটা অভেদ চিহ্ন আমরা দিব, দিয়ে এখানে ঘাত হচ্ছে দেখো এক্স স্কোয়ার, তাকে আমরা নিচেও কিন্তু হরের ঘাত এক্স স্কোয়ার ভাগ করলে কিন্তু অন হয়ে যায়, সেই অন আগে আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে বাকি নিয়মগুলো তোমার সেই আগের নিয়মের মতোই, যে আমরা এই দুটি উৎপাদককে আমরা নিচে দিয়ে নিলাম হর আকারে এক্স প্লাস 1 দেখো, আর প্লাস এখানে এক্স প্লাস 2 দিয়ে নিলাম। আচ্ছা হলো, এখন উপরে দিলাম এ আর এখানে দিলাম দেখো বি, এরকম দিয়ে দিলাম। আবার যদি এখানে যদি দেখো এরকম যদি থাকতো যে এখানে 2x স্কোয়ার যদি থাকতো, দেখো কথার কথা যে এখানে 2x স্কোয়ার আছে, তখন আমরা এই যে সর্বোচ্চ ঘাতের যে সহগটা আছে অর্থাৎ মুখ্য পদ, তোমরা মুখ্য পদ আমি অলরেডি তোমাদের এই বিষয়ে ভিডিও দিয়ে রেখেছি যে তোমরা মুখ্য পদ কী করে চিনবা, মুখ্য পদের সহগ কী করে চিনবা। সেটা হচ্ছে কোনো বহুপদীতে সর্বোচ্চ ঘাত যে পদে থাকে তাকে মুখ্য পদ বলা হয়। তাহলে 2x স্কোয়ার এটা হচ্ছে মুখ্য পদ, এবং এই মুখ্য পদের যে চলকটা আছে তার সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা সেই সর্বোচ্চ যে ঘাতের পদটা মুখ্য পদ তাকে আমরা ভাগ করব হলো, আমরা একটু এদিকে দেখাই, তাকে আমরা ভাগ করব হচ্ছে এই লবের যে ঘাত আছে সেটা, লবে কিন্তু সহগ অন আছে অর্থাৎ এরকম আছে। এই ক্ষেত্রে দেখো তো কি হতো, তখন কিন্তু আমরা এইখানে এই অন না দিয়ে 2 দিতাম, এরকম দিয়ে লিখতাম, শুরু করতাম। যদি এইখানে ধরো এইখানে 7x স্কোয়ার দেওয়া আছে, তাহলে কিন্তু এখানে যদি 7 হয় 7x স্কোয়ার হয়, এক্স স্কোয়ার এক্স কাটার পরে এখানে কিন্তু আমাদের 7 থাকতো। তোমরা আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। তাহলে যদি অপ্রকৃত থাকে আমরা লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করে যেটা থাকবে সেইটাকে এখানে লিখে নিব। যদি কোনো সহগ না থাকে তাহলে এখানে অন হবে, যদি কোনো সহগ না থাকে এরকম যদি হয়, আর সহগ থাকলে আমরা ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাই আমরা লিখে নেব। বন্ধুরা এইটা হলো মোটামুটি এই 5টি নিয়ম। এই 5টি নিয়ম যদি তোমরা ক্লিয়ারলি মাথায় রাখো তাহলে তোমরা দেখবা যে এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করতে পারছো। চলো আমরা এই 4টি নিয়মের আমরা 4টি অঙ্ক দেখি করে ফেলতে পারি কিনা। বন্ধুরা দেখো, আমরা প্রথম একটি অঙ্ক করার চেষ্টা করি। যে এটা দেখতেই পাচ্ছ যে নিচে ঘাত আছে এক্স এক্স এক্স, 3টা গুণ করলে এক্স কিউব হবে, আর উপরে ঘাত আছে অন, এক্স এর ঘাত আছে অন, অবশ্যই এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা ধরে নেব যে ধরো এই লাইনের পরে আমরা কাজ করতাম যে ধরি এইটার সমান অভেদ চিহ্ন দিয়ে নিবা, দেওয়ার পরে তোমরা 3টি ভগ্নাংশ লিখবা। দেখো এই একটা ভগ্নাংশ হবে হচ্ছে x মাইনাস 1, ভগ্নাংশ বলতে উৎপাদক, তারপরে প্লাস দিবা, আর একটা হবে x মাইনাস 2, তারপরে প্লাস দিবা, আর একটা হবে x মাইনাস 3। আচ্ছা এইটা এখন উপরে দিবা একটার a, একটার b, একটার হলো c। দেখো হয়ে গেল, এইটা দিবা তোমার সমীকরণ 1 দিবা, এটা দিবা সমীকরণ 1। এখন আমরা কি লিখব, যে সমীকরণ 1 এর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবো আমরা, এই যে প্রথম যে আমাদের মূল ভগ্নাংশ সেই ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে আমরা এই পক্ষকেও গুণ করব, এই পক্ষকেও গুণ করব। তাহলে কি উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবো আমরা, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা গুণ করে পাই। বন্ধুরা আমরা প্রথমেই কি করব,
এই অভেদ ধরলাম, তারপরে হচ্ছে সমীকরণ একের উভয় পক্ষকে এই যে এই হর দ্বারা দুই পক্ষকে আমরা গুণ করব। চলো গুণন করি। যদি আমরা এই ভগ্নাংশকে এই এই জিনিসটা দ্বারা গুণন করি তাহলে এইটা আর এই পুরোটা কিন্তু কেটে যায়। কাটার পরে কি থাকবে? এক্স প্লাস 5 থাকবে কিন্তু। আচ্ছা, আর এই অভেদটা থেকে গেল। ওই পাশে কি থাকে দেখো তো, যখন আমরা এই ভগ্নাংশটার সাথে এইটা গুণ করব তখন এই এক্স মাইনাস ওয়ান কাটা যাবে। কি থাকবে? এ ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এরকম কিন্তু থাকবে। আচ্ছা, প্লাস বি এর ক্ষেত্রে সে কী হবে দেখো, এক্স মাইনাস টু কাটা যাবে, বাকি দুটো থাকবে। তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। ঠিক অনুরূপভাবে এখানে সি এর সাথে কি থাকবে, থ্রি কাটা যাবে, ওয়ান আর টু থেকে যাবে। সি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এরকম হবে। আচ্ছা, এখন আমরা কি করব দেখো তো, এখন আমরা যেটা করব সেটা হলো ধরো এটা আমরা সমীকরণ নাম দিলাম 2। এখন আমরা লিখব 2 হতে পাই, 2 হতে পাই না। এখন আমরা এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, যে 2 নম্বর সমীকরণে এই যে সমীকরণ 2a x সমান, প্রথমে আমরা এই 2 বসাবো। কেন 2 বসাবো? আগেই তোমাদের বলেছিলাম আমি যে অভেদ আমরা কেন ধরেছি। অভেদ বলতে যখন অভেদ ধরেছো তুমি তখন এক্স এর বা এই চলকগুলোর যে কোনো মান তুমি নিতে পারো। তো এখানে তোমার সেই যে কোনো মান নিতে সহযোগিতা করবে হচ্ছে যেমন এক্স মাইনাস টু। তোমরা এই এক্স মাইনাস টু সমান 0 ধরতে পারো। তাহলে দেখো তো এক্স এর মান কত আসে, 2 আসে। সেই এক্স এর মান প্রথমে আমরা 2 বসাবো। এক্স সমান 2 বসিয়ে পাই, দেখো বসিয়ে পাই, বসালে আমরা যে কোনো একটা এই প্রতীকের মান পাবো, এ বি সি যে আছে তার একটা মান পাবো। চলো আমরা বসাই। এক্স এর মান কি বসাবো আমরা? 2 বসাবো। তাহলে এখানে বাম পক্ষে এই আমাদের বসাতে হবে 2 প্লাস 5 হলো। ডান পক্ষে গিয়ে দেখো তো কি হয়, যে এ ইন্টু এক্স এর মান 2 মাইনাস 2। আচ্ছা, সবসময় আমার উদ্দেশ্য থাকবে যে একটা মান যেন 0 হয়ে যায়। দেখো 0 হয়ে যাবে, দেখো। তারপরে এখানে আছে 2 মাইনাস 3, এটা হয়ে গেল। তারপরে প্লাস এখানে যদি আসি আমরা, দেখো বি ইন্টু এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 1, আর ওখানে থাকবে এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 3। আচ্ছা, প্লাস সি ইন্টু দেখো তো কি হয়, সি ইন্টু হয়, সি ইন্টু এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 1, আর একটা হচ্ছে এক্স এর মান 2 মাইনাস 2। বন্ধুরা দেখো যে এই x সমান 2 বসালে এখানেও কিন্তু 0 হয়ে যায়। এই যে 2 মাইনাস 2 সমান 0, এখানেও দেখো 0 হয়ে যায়। যে 2 মাইনাস 2 এইটা 0 হতে যেহেতু সি গুণন অবস্থায় আছে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, এখানে 7 পেলাম, সমান সমান এটা 0 হয়ে গেল। প্লাস এই যে বি যেটা থাকলো দেখো তো কি থাকলো, এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকলো, আর এখানে মাইনাস 3 মধ্যে থেকে 2 বাদ দিলে মাইনাস 1 থাকলো। তাহলে এখানে বন্ধুরা মাইনাস বি হয়ে গেল, এখানে মাইনাস বি হয়ে গেল, আর সি এর কাছে গিয়ে 0 হয়ে গেল। তাহলে দেখো তো কি হলো, আমাদের বিষয়টি ধরো আমাদের বি যদি আগে লিখি তাহলে মাইনাস বি সমান এই 7 হয়ে গেল। অর্থাৎ বি সমান আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি উভয় পক্ষকে তাহলে বি সমান মাইনাস 7 হয়ে যায়। দেখো আমরা কিন্তু বি এর মান পেয়ে গেছি, আমরা বি এর মান পেয়ে গেছি। আমরা বি সমান এখানে ধরে রাখলাম যে বি সমান আমরা বি সমান 7 পেয়েছি, বি সমান 7 পেয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই সমীকরণে আবার এক্স এর মান দেখো, এক্স এর মান ধরো 3 বসাবো। এই সমীকরণে 2 নম্বর সমীকরণে আমরা এক্স এর মান যদি 3 বসাই, দেখো তো এই যদি 3 বসাই তাহলে কি হতে পারে, আমরা সেই কথাটি আবার লিখে নিব। বন্ধুরা খুবই সিম্পল, একটু মনোযোগ দাও, খুবই সিম্পল। আমরা আবার লিখব, আমরা কিন্তু বি এর মান পেয়েছি, তোমরা এটা মনে রেখো। আচ্ছা, এখানে সমীকরণ 2-এ x সমান আমরা যদি, আচ্ছা আমরা 2 ধরেছি, আগে 1 ধরতে পারতাম, চলো আমরা এবার 1ই ধরি। তাহলে x সমান 1 বসিয়ে পাই। দেখো তো কি পাই, x সমান 1 বসালে কি হবে জানো, এই যে এইটা 0 হয়ে যাবে,
এক্স মাইনাস ওয়ান যেখানে আছে এইটা শূন্য হবে আর এইটা শূন্য হবে, আমরা এর মান পাবো। দেখো আমরা বসাচ্ছি, তাহলে এইটা সমান আমরা 1 বসাবো, তাহলে 1 প্লাস 5 আমরা সমান দিলাম। যেহেতু মান বসাচ্ছি, আমরা মান বসানোর সময় আর অভেদ রাখবো না, মান বসানোর সময় আমরা সমান চিহ্ন দিব। তাহলে এ ইন্টু, দেখো তো আমরা এক্স এর মান 1 বসাবো, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3, এইখানে এটা হলো প্লাস বি এর ক্ষেত্রে কি হয় দেখো তো, এই এক্স এর মান 1 মাইনাস 1 এখানে আছে ইন্টু 1 মাইনাস 3, দেখো এটা কিন্তু শূন্য হয়ে যাবে, 1 মাইনাস 1 মানে শূন্য হলো, মানে পুরোটাই শূন্য হয়ে যাবে। প্লাস সি এর মান দেখো, সি ইন্টু এক্স এর মান 1, তাহলে 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2, এটাও শূন্য হয়ে যাবে। দেখো 5 আর 1 বা 5 আর 1 6, 6 হলো এখানে, আর এখানে কি হয় দেখো তো, এখানে হয় মাইনাস 1 আর এখানে হয় মাইনাস 2, তাহলে মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 হবে, অর্থাৎ 2a হবে। এটা হলো প্লাস বি এর কাছে শূন্য হলো, প্লাস সি এর কাছে শূন্য হলো। তাহলে দেখো তো এখানে আমরা লিখতেই পারি যে 2a সমান হলো 6, তাহলে দেখো তো, বা a সমান কত হয়, a সমান হলো 6/2 সমান সমান 3। আমরা a এর মান কিন্তু পেলাম হচ্ছে 3, এটা তোমরা একটু মনে রেখো। আমরা এবার আর একটা মান বসাবো, দেখো আমরা 1 বসিয়েছি, 2 বসিয়েছি, এখন 3 বসানো বাকি আছে, আমরা সেই 3টি বসাবো। চলো দেখি আমরা, এটা নয়, আমরা এটা মুছতে গেলাম কেন, এটা কি ছিল আমাদের, এক্স প্লাস 5, এখানে একটা অভেদ ছিল, এইটা হলো আমাদের সমীকরণ ছিল। এখন আমরা মুছবো যেখানে, সেখানে সমীকরণ 2-এ এই কথাটি লিখবো আমরা, যে এক্স সমান, দেখো এক্স সমান এখন 3 বসিয়ে পাই। কিভাবে পাবো তোমরা, এই যে এক্স মাইনাস 3 সমান 0 ধরলে এক্স সমান 3 হয়ে যায়, তাহলে 3 বসিয়ে পাই। দেখো কি পাই আমরা এখানে 3 বসাবো, এক্স এর মান 3, তাহলে এখানে 3 হলো প্লাস 5 হলো, আমরা মান বসাচ্ছি আর অভেদ দিব না। এখন দেখো এর মান 3 বসাবো, তাহলে a ইন্টু 3 মাইনাস 2, আর এখানে হচ্ছে 3 মাইনাস 3, দেখো a শূন্য হয়ে যাবে, আমাদের এর মান তো আর দরকার নাই, পেয়েছি আমরা, আমাদের a আর b শূন্য হওয়া দরকার। তারপরে প্লাস b, দেখো তো b ইন্টু এর মান হচ্ছে, x এর মান হচ্ছে 3 মাইনাস 1, এখানে হচ্ছে x এর মান 3 মাইনাস 3, দেখো 3 মাইনাস 3 মানে এখানেও শূন্য হবে, এখানেও শূন্য হবে, অর্থাৎ a আর b থাকবে না, c থাকবে, আমাদের c এরই মান দরকার। দেখো c ইন্টু কি আছে, এর মান হলো 3 মাইনাস 1, আর ওখানে হলো 3 মাইনাস 2, দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে। তাহলে এইখানে কি হলো, 5 আর 3-এ বা ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে 8 সমান হলো, এই a সমান কিন্তু শূন্য হয়ে যাবে, প্লাস এই b এর সমান কিন্তু শূন্য হয়ে যাবে, প্লাস, এখন প্লাস না মাইনাস আমরা দেখি, এখানে 2 এর মধ্যে 3 এর মধ্যে একবার দিল প্লাস 2, আর এখানে প্লাস 1, তাহলে 2c, তাহলে দেখো এখানে প্লাস 2c হলো আমাদের। আমরা লিখতেই পারি যে 2c সমান 8, সুতরাং c সমান কত হবে, 8 ভাগ 2 সমান সমান হচ্ছে কত, 4। বন্ধুরা আমরা c সমান পেয়ে গেছি হচ্ছে 4। এখন আমরা কি লিখবো, যে এই a b ও c এর মান আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণ যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। চলো আমরা সেই কথাটি লিখি। কি লিখব, যে a b ও c এর মান আমরা কোথায় লিখব, সমীকরণ 1-এ বসিয়ে পাই। দেখো আমরা এখন 1-এ বসাবো, এইখানে বসাবো, তাহলে এটা কি হলো, x প্লাস 5 আর হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, এইটা আমরা এইবার কিন্তু আর অভেদ দিব না, আমরা কিন্তু মান বসাচ্ছি, যখন আমাদের মান অজানা থাকে তখন আমরা অভেদ দেই,
আর যখন মান আমাদের জানা হয়ে গেল তখন কিন্তু আমরা সমান চিহ্ন দিব, দিয়ে কি করব দেখো, এর মান তোমরা দেখো 3 পেয়েছিলাম, আমরা উপরে 3 দিলাম, এই 3 ইন্টু এক্স মাইনাস 1। তারপরে দেখো বি এর মান আমরা 7 পেয়েছিলাম, প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2, আর হলো সি এর মান হলো 4 প্লাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 3। বন্ধুরা এইটাই হচ্ছে দেখো কোন একটি ভগ্নাংশে যদি 2 বা ততোধিক অংশে বিভক্ত করা হয় সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। অর্থাৎ এখানেই কিন্তু তোমরা তোমাদের অ্যান্সারটা লিখে দিবা যে এইটা তোমাদের হয়ে গেছে, আংশিক ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। বন্ধুরা এটা আমরা 1 নম্বর নিয়মের অধীনে দেখলাম। পরবর্তীতে আমরা বাকি নিয়মের ম্যাথগুলো অবশ্যই নিয়ে আসছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। যদি এই ভিডিওটি কোনোভাবে তোমাদের ভালো লাগে, এখান থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আসা বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।